Welcome friends, hope everyone all are you of good. আজকে আমরা যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে এনসিইআরটির চ্যাপ্টার 19 এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড দেয়ার এলিমিনেশন। এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করতে চলেছি এই ভিডিওতে। এক্সক্রিটরি প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? এক্সক্রিটরি প্রোডাক্ট মানে হচ্ছে যেই জিনিসগুলো মেটাবলিক অ্যাক্টিভিটিসের মাধ্যমে বা এক্সেস ইনজেকশনের মাধ্যমে অ্যানিম্যালের বডিতে ঢুকছে। আমি আবারও রিপিট করছি, এক্সক্রিটরি প্রোডাক্ট মানে অ্যানিম্যাল যেগুলো মেটাবলিক অ্যাক্টিভিটিসের মাধ্যমে অ্যাকুমুলেট করছে বা এক্সেস ইনজেকশনের ফলে যেগুলো অ্যানিম্যালের শরীরে অ্যাকুমুলেট হচ্ছে, অ্যানিম্যালের বডিতে যেগুলো অ্যাকুমুলেট হচ্ছে। এই মেটাবলিক অ্যাক্টিভিটিস কী কী? দু রকমের মেটাবলিক অ্যাক্টিভিটিস হতে পারে। একটা হচ্ছে ক্যাটাবলিক অ্যাক্টিভিটিস, আরেকটা হচ্ছে অ্যানাবলিক অ্যাক্টিভিটিস। মেটাবলিজম, এই মেটাবলিজমের ফলে যে প্রোডাক্টগুলো অ্যানিম্যালের সেলে তৈরি হচ্ছে বা এক্সেস নিয়ে নেওয়ার ফলে যেগুলো অ্যানিম্যালের বডিতে অ্যাকুমুলেট হচ্ছে, কি সেই জিনিসগুলো? অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, ফসফেট, সালফেট, আয়নস। এই সমস্ত এক্সক্রিটরি প্রোডাক্ট, এই সমস্ত প্রোডাক্টগুলো, এগুলোকে এখন আমরা এক্সক্রিটরি বলবো না, এই সমস্ত মেটাবলিক ওয়েস্ট, এই সমস্ত মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টগুলোকে দরকার পার্শিয়ালি বা টোটালি রিমুভ করার দরকার আছে। দে নিড পার্শিয়ালি অর টোটালি রিমুভ এই মেটাবলিক ওয়েস্টগুলো। এই প্রসেসটাকে বলা হয়, দিস প্রসেস ইজ নোন অ্যাজ এক্সক্রিশন। সো এক্সক্রিশন মানে হচ্ছে মেনলি নাইট্রোজেনাস মেটাবলিক ওয়েস্ট রিমুভাল, এটাই হচ্ছে আমাদের এক্সক্রিশন। এই প্রসঙ্গে তোমাদেরকে একটা কথা খুব ভালো করে বলে রাখি, যেটা সবার মধ্যেই গণ্ডগোল হয়। আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমার মধ্যেও গণ্ডগোল হতো। আমরা যেটাকে পটি বলি, সেই এক্সক্রিটা বা পটি, তাকে আমরা ভাবতাম এক্সক্রিটরি প্রোডাক্ট বা এক্সক্রিশনে এটাও আমাদের বেরোচ্ছে। কিন্তু এক্সক্রিটা কোনো মেটাবলিজমের ফলে তৈরি হওয়া নাইট্রোজেনাস ওয়েস্ট মেটেরিয়াল নয়। এক্সক্রিটা হচ্ছে আনডাইজেস্টেড ফুড, that is not excretory material. Excreta is not excretory material. আমরা যে খাবারটা খাচ্ছি তার মধ্যে যে জায়গাটা ডাইজেস্ট হচ্ছে না, সেই জিনিসটাকেই বলা হচ্ছে এক্সক্রিটা, বা আমরা জেনারেল ভাষায় সেটাকে বলে থাকি পটি। সেটা আমাদের ডাইজেস্ট হচ্ছে না, তার মানে এই নয় যে সেটা কোনো মেটাবলিজমের ফলে তৈরি হয়েছে, সেটা জাস্ট আমাদের ডাইজেস্ট হচ্ছে না, সেই জন্য সেটা আমাদের শরীরের ভেতর থেকে বেরিয়ে আসছে। ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে খাবারগুলো ঢুকছে তার মধ্যে যে জিনিসটা ডাইজেস্ট হচ্ছে না সেটাই আমাদের শরীরে অ্যানাস দিয়ে বেরিয়ে আসছে। এর সাথে কোনোভাবেই নাইট্রোজেন বা মেটাবলিজমের কোনো সম্পর্ক নেই। তাই এক্সক্রিটা কোনোভাবেই, কোনো দিক থেকেই এক্সক্রিটরি প্রোডাক্টের মধ্যে পড়বে না কোনো দিনই। এক্সক্রিটা এটা একটা আনডাইজেস্টেড ফুড, এটা কোনো দিনই এক্সক্রিশনের মধ্যে এই জিনিসটা আসবে না।
তাহলে আজ পর্যন্ত আমরা যে জিনিসটা জানতাম যে আনডাইজেস্টেড ফুড, যেটা ডাইজেস্টিভ সিস্টেমে খাবার হজম হয়ে না গেলে তারপরে বেরিয়ে আসে, সেটাও একটা এক্সক্রিশন। এটা একদম ভুল কথা। এক্সক্রিশনের ফার্স্ট যে কন্ডিশন সেটা হতে হবে ইট শুড বি মেটাবলিক অ্যাক্টিভিটিসের মাধ্যমে হতে হবে, এবং এর মধ্যে যেটা থাকতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন থাকতে হবে, নাইট্রোজেনাস ওয়েস্ট থাকতে হবে, তবেই আমি সেটাকে এক্সক্রিটারি প্রোডাক্ট বলবো। আনডাইজেস্টেড ফুড ইজ নট এক্সক্রিটারি প্রোডাক্ট, কারণ আনডাইজেস্টেড ফুড কোনো মেটাবলিজমের ফলে তৈরি হচ্ছে না। তোমাকে 100 গ্রাম ফুড দেওয়া হলো, তুমি তার 80 গ্রাম হজম করতে পারলে, 20 গ্রাম তোমার দরকার নেই, তুমি সেটা ফেলে দিলে, জাস্ট তুমি শরীরের বাইরে ফেলে দিলে, তোমার যেটা দরকার নেই। আর মেটাবলিজম মানে হচ্ছে আমাদের সেলের মধ্যে যে ডিফারেন্ট টাইপের রিয়াকশানগুলো হয় আমাদের সেলের মধ্যে। একটা সেলের মধ্যে কি কি রিয়াকশান হয়? একটা সেল, এটা একটা সেল, অ্যানিম্যাল সেল, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা সেল। এই সেলের মধ্যে আমরা খাবার হিসেবে ঢুকছে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট, বা ঢুকছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট ঢোকার পর সেটা আমাদের সেলের মধ্যে দিচ্ছে এটিপি, ঢুকছে আমাদের প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন থেকে আমরা ডিফারেন্ট টাইপস অফ এনজাইম, হরমোন, এই সমস্ত জিনিসগুলো আমরা পাচ্ছি। আর ঢুকছে আমাদের লিপিড বা ফ্যাট। ফ্যাট থেকে আমরা বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল পাচ্ছি, এটিপি পাচ্ছি, এগুলো আমাদের স্টোর থাকছে। এই যে সমস্ত খাবারগুলো যেগুলো আমরা দিনরাত খাচ্ছি, আমাদেরকে এনার্জি দিচ্ছে, এই যে প্রসেসগুলো, এই এটিপি তৈরি হওয়ার প্রসেসটাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। এর ফলে তৈরি হচ্ছে এটিপি। প্রোটিন থেকে যখন আমার এনজাইম তৈরি হচ্ছে, এটা হচ্ছে আমার অ্যানাবলিক একটা পাথওয়ে। ফ্যাট থেকে যখন এটিপি তৈরি হচ্ছে তখন এখানে হচ্ছে অক্সিডেশন, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন। এই যে সমস্ত রিয়াকশানগুলো, এই রিয়াকশানের ফলে যে বাই প্রোডাক্টগুলো হচ্ছে, এই বাই প্রোডাক্টগুলো হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট। এই নাইট্রোজেনাস ওয়েস্টগুলো সেলের মধ্যে জমা থাকছে। এই নাইট্রোজেনাস ওয়েস্টগুলো সেলের মধ্যে জমা থাকছে এবং কিছুক্ষণ পর সেল সেই নাইট্রোজেনাস ওয়েস্টটাকে ব্লাডের মধ্যে ছেড়ে দিচ্ছে, ব্লাডের মধ্যে সেই নাইট্রোজেনাস ওয়েস্টটাকে রিমুভ করে দিচ্ছে। ব্লাডের থ্রু সেই জিনিসটা কিডনি বা এক্সক্রিটারি অর্গ্যান দিয়ে বডির বাইরে আউট অফ বডি হয়ে যাচ্ছে। এইটা হলো মেটাবলিজম। দিস প্রসেস ইজ নোন অ্যাজ মেটাবলিজম, কারণ এখানে অক্সিডেশন হচ্ছে, অ্যানাবলিক মেটাবলিজম হচ্ছে, গ্লাইকোলাইসিস হচ্ছে, এরা হচ্ছে মেটাবলিজম, যার ফলে তৈরি হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট মেটেরিয়াল। কিন্তু আমরা যে খাবার খাচ্ছি, আমাদের শরীরের মধ্যে যে খাবারটা ঢুকছে, এটা আমাদের ইসোফেগাস, তারপরে হচ্ছে আমাদের স্টমাকের পরে আমাদের হচ্ছে ইন্টেস্টাইনের পরে আমাদের হচ্ছে অ্যানাস এবং রেকটাম। এখানে আমাদের যে খাবারটা আসছে, সেই খাবারটা ডাইজেস্ট হওয়ার পর যেটা আমাদের দরকার নিউট্রিয়েন্ট, সেগুলো ব্লাডে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। অ্যাবজর্ব বাই ব্লাড দ্য নিউট্রিয়েন্টস, যেগুলো আমাদের শরীরে দরকার। কিন্তু যে জিনিসটা এখানে পড়ে থাকছে, যেটা অ্যাবজর্ব হচ্ছে না, সেই জিনিসটাই ইন্টেস্টাইন দিয়ে ধীরে ধীরে স্টমাকের পর ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, তারপর লার্জ ইন্টেস্টাইন দিয়ে এসে জমা হচ্ছে রেকটামে স্টোর হচ্ছে এবং পরে অ্যানাস দিয়ে সেই জিনিসটা বেরিয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে এক্সক্রিটা।
এটা আনডাইজেস্টেড ফুড, এটা আনডাইজেস্টেড ফুড। এই আনডাইজেস্টেড ফুডের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কোনো রকম মেটাবলিজম বা রিয়াকশান, কোনো গ্লাইকোলাইসিস, নাইট্রোজেন রিয়াকশান, অক্সিডেশন, রিডাকশান, কোনো রিয়াকশান এখানে হচ্ছে না। এখানে শুধুমাত্র যেটুকু দরকার সেটুকু অ্যাবজর্ব করে নিচ্ছে আমাদের শরীরের ব্লাড, এখানে যে ব্লাড ভেসেলসগুলো থাকছে তারা অ্যাবজর্ব করে নিচ্ছে নিউট্রিয়েন্টসটা, আর যেটা আমাদের শরীরের দরকার নেই সেই জিনিসটা ডাইজেস্টিভ সিস্টেম শরীরের বাইরে বের করে দিচ্ছে। তাহলে আনডাইজেস্টেড ফুড বা পটি বা এক্সক্রিটা যেটাই তুমি বলো না কেন, সেটা কোনো দিনই এক্সক্রিটারি মেটেরিয়ালের মধ্যে আসবে না। ইট ইজ নেভার এভার, ইটস নট এক্সক্রিটারি প্রোডাক্ট, এটা কোনোদিনই এক্সক্রিটারি প্রোডাক্টের মধ্যে আসবে না। তাহলে এক্সক্রিটারি প্রোডাক্টের মধ্যে আমরা দেখতে পেলাম দুটো কন্ডিশন থাকতে হবে, একটা হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট হতে হবে, আরেকটা হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভিটিসের ফলে এটা তৈরি হতে হবে। অ্যানিমালস আর ক্যাটাগরাইজড বাই দেয়ার এক্সক্রিটারি প্রোডাক্ট। কী ধরনের এক্সক্রিটারি প্রোডাক্ট তৈরি করছে তার উপর ডিপেন্ড করে অ্যানিম্যাল ওয়ার্ল্ডকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। অ্যামনিওটেলিক, এরা তৈরি করছে অ্যামোনিয়া। ইউরিওটেলিক, এরা তৈরি করছে ইউরিয়া। আর ইউরিকোটেলিক, এরা এক্সক্রিটারি প্রোডাক্ট হিসেবে তৈরি করছে ইউরিক অ্যাসিড। অ্যামনোটেলিক যেটা অ্যামোনিয়া, এটা হচ্ছে সবথেকে বেশি টক্সিক, মোস্ট টক্সিক এলিমেন্ট ইন এক্সক্রিটারি প্রোডাক্ট, মোস্ট টক্সিক। আর ইউরিক অ্যাসিড হচ্ছে সবথেকে কম টক্সিক, লিস্ট টক্সিক প্রোডাক্ট। অ্যামনোটেলিক থেকে, অ্যামোনিয়ার থেকে ইউরিয়া তৈরি হয়, ইউরিয়ার থেকে তৈরি হয় ইউরিক অ্যাসিড। আর যদি আমি বলি যে টক্সিসিটির দিক থেকে আমি যদি দেখতে চাই, তাহলে অ্যামোনিয়া হচ্ছে সবথেকে হায়েস্ট টক্সিক, অ্যামোনিয়া হচ্ছে হায়েস্ট টক্সিক মেটেরিয়াল, আর ইউরিক অ্যাসিড হচ্ছে সবথেকে কম টক্সিক এক্সক্রিটারি মেটেরিয়াল, ইউরিয়া তার মাঝামাঝি। আচ্ছা, অ্যামনিওটেলিক কারা কারা সেটা আমরা দেখি। অ্যামনিওটেলিক হচ্ছে অস্টিকথিস অর্থাৎ বনি ফিশ, অ্যাকোয়াটিক অ্যামফিবিয়ান, সমস্ত অ্যামফিবিয়ান নয়, টেরিস্ট্রিয়াল অ্যামফিবিয়ান নয়, যারা অ্যাকোয়াটিক সেই অ্যামফিবিয়ান, আর অ্যাকোয়াটিক ইনসেক্ট। কেন? এখানে দেখো একটা খুব সুন্দর জিনিস আমরা বুঝতেই পাচ্ছি প্রথমেই, যে অ্যামনিওটেলিক যারা তারা কিন্তু সবাই অ্যাকোয়াটিক, অর্থাৎ অ্যামনিওটেলিকের ক্ষেত্রে more water needs to remove ammonia। আর যেহেতু এরা সবাই অ্যাকোয়াটিক, অ্যামোনিয়া removes by only গিল দিয়েই একমাত্র অ্যামোনিয়া রিমুভ করা যায়। অ্যামনিওটেলিকের তাহলে এই দুটো হচ্ছে স্পেশালিটি। একটা হচ্ছে অ্যামোনিয়া যেহেতু খুব বেশি টক্সিক মেটেরিয়াল, এটাকে রিমুভ করার জন্য দরকার অনেক জলের, আর অনেক জল তারাই পাবে যারা অলরেডি জলে আছে, অর্থাৎ অস্টিকথিস, বনি ফিশেস, অ্যাকোয়াটিক অ্যামফিবিয়ান আর অ্যাকোয়াটিক ইনসেক্ট। এরপর আমরা চলে আসি ইউরোটেলিক। ইউরিওটেলিকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কারা কারা ইউরিওটেলিক অর্থাৎ ইউরিক অ্যাসিড তৈরি করে, কন্ডিকথ্রিস, ম্যামেল আর অ্যামফিবিয়া। এর আগেরটা ছিল অ্যাকোয়াটিক অ্যামফিবিয়া, এর পরেরটা হচ্ছে নর্মাল অ্যামফিবিয়া। এরা সবাই ভার্টিব্রেট।
ইউরিকোটেলিকের ক্ষেত্রে সবাই কিন্তু ভার্টিব্রেট, আগের কিন্তু সবাই ভার্টিব্রেট ছিল না, অ্যাকোয়াটিক ইনসেক্ট এটা কিন্তু ইনভার্টিব্রেট ছিল, কিন্তু ইউরিয়ার ক্ষেত্রে সবাই কিন্তু ভার্টিব্রেট। তাহলে এখানে আমরা বলবো ইউরিয়া রিলিজ করে বা ইউরিওটেলিক হচ্ছে অল ভার্টিব্রেট, অলমোস্ট অল ভার্টিব্রেট। অলমোস্ট কথাটা আগে আমরা লিখলে ভালো হয়। মেনলি ভার্টিব্রেট, মেনলি ভার্টিব্রেট অ্যানিম্যাল, মেনলি ভার্টিব্রেট। আর ইউরিয়া রিমুভ হয় কিডনি দিয়ে, রিমুভড বাই কিডনি, ইটস ক্যান রিমুভ বাই কিডনি। ইউরিওটেলিকের ক্ষেত্রে আমরা এটা দেখতে পেলাম। আচ্ছা, এবার আমাদের কাছে থাকলো ইউরিক অ্যাসিড লিস্ট টক্সিক। ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, কারা কারা এর ইউরিক অ্যাসিড তৈরি করে? রেপটাইল, ভার্টিব্রেট, বার্ড ভার্টিব্রেট, মোলাস্কা অ্যান্ড নর্মাল ইনসেক্ট, দুজন ইনভার্টিব্রেট। তার মানে ভার্টিব্রেট, সব ভার্টিব্রেট বা শুধুমাত্র ভার্টিব্রেটরাই যে ইউরিক অ্যাসিড তৈরি করে বা শুধুমাত্র ইনভার্টিব্রেটরাই যে ইউরিক অ্যাসিড তৈরি করে তা নয়। আমরা দেখতে পাচ্ছি ভার্টিব্রেট এবং ইনভার্টিব্রেট দুটো গ্রুপের মধ্যেই ইউরিক অ্যাসিড প্রোডাকশান হয়। ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ইউরিক অ্যাসিড ইউরিয়ার থেকে তৈরি হয়। প্রথমে অ্যামোনিয়া শরীরের মধ্যে তৈরি হলো, অ্যামোনিয়ার থেকে কিডনির মধ্যে লিভারের মধ্যে তৈরি হলো ইউরিয়া, ইউরিয়ার থেকে তৈরি হয় ইউরিক অ্যাসিড। কিভাবে সে জিনিসটা তৈরি হয় ইউরিক অ্যাসিড? ইউরিক অ্যাসিড দেখতে যখন তৈরি হয়ে যায় বডির মধ্যে তখন এটা প্যালেট, পেলেট ফর্মে তৈরি হয়, পেলেট ফর্ম বা একটা পেস্ট ফর্মে তৈরি হয় শরীরের মধ্যে এবং সেটা বডির বাইরে রিলিজ হয় ইউরিক অ্যাসিডটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মেন এক্সক্রিটরি মেটেরিয়াল হচ্ছে অ্যামোনিয়া, যেটা হচ্ছে মোস্ট টক্সিক মেটেরিয়াল। সেই অ্যামোনিয়া লিভারের মধ্যে তৈরি হয়ে যায় ইউরিয়াতে, ইউরিয়া থেকে ফার্দার তৈরি হয় ইউরিক অ্যাসিড। কিছু কিছু অ্যানিমালস আছে যারা অ্যামোনিয়া তৈরি হলে সেটাকেই বডির বাইরে রিলিজ করে দেয়, তাদেরকে বলা হয় অ্যামনিওটেলিক। তারা কারা? তারা হচ্ছে সমস্ত অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, অল অ্যাকোয়াটিক। অ্যামনিওটেলিক মানে হচ্ছে অল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, যেমন অস্টিকথিস অ্যাকোয়াটিক অ্যাম্ফিবিয়ান, অ্যাকোয়াটিক ইনসেক্ট। কি করে মনে রাখবে? একটা খুব ভালো ট্রিক্স বলে দিচ্ছি। এ ফর অ্যাকোয়াটিক, এ ফর অ্যামনিওটেলিক। মনে রাখবে এ দিয়ে যখন শুরু হচ্ছে তার মানে অল আর অ্যাকোয়াটিক, অল আর অ্যাকোয়াটিক। অ্যামনিওটেলিক মানে হচ্ছে অল অ্যাকোয়াটিক। তারপরে আসে ইউরিয়া। অ্যামোনিয়া লিভারের মধ্যে কনভার্ট হয়ে গিয়ে তৈরি করে ইউরিয়া। কাদের মধ্যে এই জিনিসটা হয়? ভার্টিব্রেটদের মধ্যে এই জিনিসটা হয়। কোনো ইনভার্টিব্রেটের লিভার থাকে না, সুতরাং ইনভার্টিব্রেটদের মধ্যে ইউরিয়া তৈরি হয় না। যেমন কন্ডিকথ্রিস ম্যামেল অ্যাম্ফিবিয়া, এদের সবার লিভার আছে, তাই এদের শরীরে সবার মধ্যেই অ্যামোনিয়া থেকে ইউরিয়া কনভার্ট হয়ে যায় এবং সেটা কিডনি দিয়ে শরীরের বাইরে বেরিয়ে আসে। অ্যামোনিয়ার ক্ষেত্রে যেহেতু অ্যামোনিয়া অ্যাকোয়াটিক অ্যানিম্যালের মধ্যেই দেখতে পাওয়া যায়, তাই অ্যামোনিয়া সবসময় গিলস দিয়ে রিলিজ হয়। অ্যামোনিয়া যারা তৈরি করে তাদের কিডনি থাকে না। লিভার থাকে ভার্টিব্রেটদের মধ্যে,
তাই জন্য কিডনি থাকে ভার্টিব্রেটদের মধ্যে, তাই ইউরিয়া রিলিজ হয় কিডনি দিয়ে। ইউরিয়ার থেকে তৈরি হয় ইউরিক অ্যাসিড বা অ্যামোনিয়ার থেকে তৈরি হয় ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড হচ্ছে সবথেকে কম টক্সিক। ইউরিক অ্যাসিড তৈরি হয় রেপটাইল, বার্ড, মোলাস্কা আর ইনসেক্টের মধ্যে। এটা কীরকম, যে অ্যামোনিয়াটা আরও লেস টক্সিক হয়ে একটা প্যালেট ফর্ম করে বা পেস্টের মতো তৈরি করে। তোমরা বার্ডের ক্ষেত্রে বা টিকটিকির পটি দেখেছো, ছোট্ট মতো সাদা মতো, আর বার্ডের ক্ষেত্রে অল্প একটু সাদা মতো একটা জিনিস, কাকের পটি যেটাকে আমরা বলি, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ওদের পটি যতটা না বেশি পটি, তার থেকেও বেশি ওটা ওদের এক্সক্রিটারি প্রোডাক্ট। টিকটিকির ক্ষেত্রে আমরা যে দেখেছি একটা কালো রঙের এরকম স্ট্রাকচার থাকে, তার মাথায় একটা সাদা রঙের স্ট্রাকচার থাকে। এই সাদা রঙের স্ট্রাকচারটা হচ্ছে ওদের এক্সক্রিটারি প্রোডাক্ট, অর্থাৎ ওটাই কিন্তু ওদের ইউরিক অ্যাসিড। এই হলো আমাদের অ্যানিম্যাল ক্যাটাগরাইজড বাই দেয়ার এক্সক্রিটারি প্রোডাক্ট আর তাদের স্পেশালিটি। তাহলে অ্যামনিওটেলিক হলে অ্যাকোয়াটিক হতেই হবে, গিলস দিয়ে রিমুভ হতে হবে, আর অ্যামোনিয়া রিমুভ করার জন্য অনেক বেশি জলের দরকার হয়। তাই জন্য আরেকটা কারণ যে অ্যামনিওটেলিকের ক্ষেত্রে সব অ্যানিমেলস অ্যাকোয়াটিক হয়। ইউরিয়া তৈরি হয় লিভারের মধ্যে। লিভার থেকে সেই ইউরিয়া কিডনিতে যায় এবং বডির বাইরে বেরিয়ে আসে। যেহেতু কিডনি আর লিভারের প্রসঙ্গ আসছে, তাই জন্য ইউরিয়া প্রডিউস করে শুধুমাত্র ভার্টিব্রেট অ্যানিমেলসরা। আর ইউরিক অ্যাসিড আরও কম টক্সিক, সেটা তৈরি হয় প্যালেট বা পেস্ট ফর্মে, এবং সেটা ভার্টিব্রেট বা ইনভার্টিব্রেট সবাই তৈরি করতে পারে। রেপটাইল, বার্ড, মোলাস্ক, ইনসেক্ট সবাই তৈরি করতে পারে। এরপরে আমরা দেখব যে ইউরিয়ার থেকে কিভাবে, অ্যামোনিয়ার থেকে কিভাবে ইউরিয়া তৈরি হয়। ইউরিয়া অ্যামোনিয়ার থেকে লিভারে ইউরিয়া তৈরি হয়। লিভারের যে মাইটোকন্ড্রিয়া থাকে, লিভার সেলের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে, সেই মাইটোকন্ড্রিয়াতে অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডের সাথে অ্যাটাচড হয়ে তৈরি করে কার্বাময়েল ফসফেট। এটা লিভার সেলের মাইটোকন্ড্রিয়াতেই হয়। এই কার্বাময়েল ফসফেট অ্যাড হয় সিট্রুলিনের সাথে। এটা অ্যাড হয় সিট্রুলিনের সাথে। সিট্রুলিন থেকে এবার কনভার্ট হয় আর্জিনোসাকসিনেট, সেখান থেকে আর্জিনিন, সেখান থেকে অরনিথিন, অরনিথিন থেকে আবার সিট্রুলিন, সিট্রুলিন নেক্সট লেভেলে আবার আরেকটা যে কার্বাময়েল ফসফেট, মানে নেক্সট আবার অ্যামোনিয়া যেটা কার্বাময়েল ফসফেটে কনভার্ট হয়েছে, তার সাথে অ্যাড হয়ে চলতে থাকে। এই যে কন্টিনিউয়াসলি চলছে, এই জিনিসটাকেই বলা হয় ইউরিয়া সাইকেল। এটাকেই বলা হয় ইউরিয়া সাইকেল। কেন এটাকে ইউরিয়া সাইকেল বলে? কারণ আর্জিনিন থেকে অরনিথিন যখন হচ্ছে, এখানে তৈরি হচ্ছে ইউরিয়া। এই ইউরিয়া তার মানে লিভারের সেলের মধ্যেই তৈরি হয়েছে, লিভারের মাইটোকন্ড্রিয়ার থেকে যখন এই জিনিসটা হয়েছে, এবার এটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে। এই ঘটনাটা এবার ঘটছে সাইটোপ্লাজমের মধ্যে। কার্বাময়েল ফসফেট তৈরি হয়েছিল কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভেতরে। এবার ইউরিয়া ব্লাডের মধ্যে, লিভার থেকে বেরিয়ে আসছে ব্লাডের মধ্যে, ব্লাড ভেসেলের মধ্যে বেরিয়ে আসছে, ব্লাড ভেসেল থেকে সেটা চলে যাচ্ছে কিডনিতে, কিডনি থেকে অ্যাজ ইউরিন সেটা ইউরিনের সাথে বেরিয়ে যাচ্ছে। এখানে দুটো অ্যামাইনো অ্যাসিডও তৈরি হয়, যেটা এই মুহূর্তে তোমাদের না জানলেও চলবে, কিন্তু যারা যারা ইন্টারেস্টেড আছো তাদের জন্য বলে দিচ্ছি। এখানে তৈরি হয় ফিউমারেট অ্যামাইনো অ্যাসিড, আর এখানে তৈরি হয় অ্যাসপার্টেট অ্যামাইনো অ্যাসিড, অ্যাসপার্টেট অ্যামাইনো অ্যাসিড। যাই হোক, এবার আমরা যে মেন ঘটনাটাতে বলছিলাম, মেন যে ডিসকাশনটা আমরা করছিলাম, সেটা হচ্ছে একটা সাইটোপ্লাজমের মধ্যে এই ইউরিয়া সাইকেলটা হচ্ছে, আর কার্বাময়েল ফসফেট তৈরি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। পুরো ঘটনাটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে না।
এই ইউরিয়া সাইকেলের কিন্তু আরেকটা নাম আছে, এই নামটাও জেনে রাখা ভালো, তাহলে পরবর্তীকালে তোমাদের সুবিধা হবে। এই সাইকেলের নাম হচ্ছে ক্রেবস হেনসিলেট সাইকেল। ইউরিয়া সাইকেলের আরেকটা নাম হচ্ছে ক্রেবস হেনসিলেট সাইকেল, কারণ বিজ্ঞানী ক্রেবস অ্যান্ড হেনসিলেট দুজনে মিলে এই সাইকেলটা আবিষ্কার করেছিলেন। তারা দেখেছিলেন প্রথমে যে আমাদের ইউরিনের যে মেন কম্পোনেন্ট ইউরিয়া, সেটা আমাদের কিডনিতে তৈরি হয় না, বরং সেটা আমাদের তৈরি হয় লিভারে, লিভার থেকে সেটা কিডনিতে আসে। এটা হচ্ছে আমাদের ইউরিয়া সাইকেল। তাহলে আরেকবার আমি ইউরিয়া সাইকেলটা তোমাদের সুবিধার জন্য রিপিট করে দিচ্ছি। লিভারের মাইটোকন্ড্রিয়ার মধ্যে তৈরি হয় কার্বামাইল ফসফেট অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড থেকে। সেই কার্বামাইল ফসফেট সাইটোপ্লাজমের মধ্যে বেরিয়ে আসে, সার্টুলিনের সাথে জুড়ে গিয়ে তৈরি করে আর্জিনোসাকসিনেট, সেখান থেকে আর্জিনিন, সেখান থেকে অর্নিথিন, সেখান থেকে আবার সার্টুলিন তৈরি হয়। এই অর্নিথিন তৈরি হওয়ার সময় মাঝ রাস্তায় একটা বাই প্রোডাক্ট হিসেবে পাওয়া যায় ইউরিয়া, যেটা লিভারের সাইটোপ্লাজম, লিভার সেলের সাইটোপ্লাজম থেকে বেরিয়ে ব্লাডে মিশে কিডনিতে পৌঁছে যায় এবং লাস্টে ইউরিন দিয়ে সেটা বাইরে বেরিয়ে আসে। আর এই সাইকেল চলাকালীন দুটো অ্যামাইনো অ্যাসিড আমরা পাই, একটা হচ্ছে অ্যাসপার্টেট, একটা হচ্ছে ফিউমারেট। এই দুটো অ্যামাইনো অ্যাসিড আমরা পেয়ে থাকি ইউরিয়া সাইকেল থেকে। ইউরিয়া সাইকেলের আরেকটা নাম হচ্ছে ক্রেবস হেনসিলেট সাইকেল, যেহেতু বিজ্ঞানী ক্রেবস আর হেনসিলেট দুজনে মিলে এই সাইকেলটা আবিষ্কার করেছিলেন। এবার আমরা দেখে নেব কিছু এক্সক্রিটরি প্রোডাক্ট, এক্সক্রিটরি অর্গ্যানস ইন ডিফারেন্ট অ্যানিম্যাল। প্রথমে আমরা পুরো জিনিসটাকে আমরা সাজিয়েছি অ্যানিম্যাল কিংডমের যে অর্ডার সেই অনুযায়ী। প্রথমে আসছে প্ল্যাটিহেলমিনথিস অর্থাৎ ফ্ল্যাট ওয়ার্ম। তাদের ক্ষেত্রে যেটা এক্সক্রিটরি অর্গ্যান সেটা হচ্ছে ফ্লেম সেল বা প্রোটোনেফ্রিডিয়া। এর নাম ফ্লেম সেল কেন? কারণ এই সেলগুলো দেখতে ফ্লেমের মতো, এরকম একটা সেল থাকে এবং সেলের মাথায় অনেকগুলো সিলিয়া বা ফ্লাজেলা থাকে, সিলিয়া থাকে অনেকগুলো, ফ্লাজেলা তো একটা বা দুটোর বেশি থাকে না। তো এই জিনিসটাকে দেখলে মনে হয়, দূর থেকে দেখলে বা মাইক্রোস্কোপের মধ্যে দেখলে মনে হয় যে এটা যেন ঠিক একটা প্রদীপের শিখার মতো জ্বলছে, এরকম একটা প্রদীপের শিখার মতো জ্বলছে, তাই জন্য এটাকে বলা হয় ফ্লেম সেল। এই ফ্লেম সেলগুলো কী করে, মানে ফ্লেম সেলের যে সিলিয়া তারা এক্সক্রিটরি মেটেরিয়ালটাকে নিজেদের দিকে টেনে নিয়ে এসে সেলের মধ্যে নিয়ে তারপরে সেটা শরীরের বাইরে বের করে দেয়। নেক্সট হচ্ছে মেটানেফ্রিডিয়া। প্রোটোনেফ্রিডিয়ার পরে আসছে মেটানেফ্রিডিয়া, সেটা দেখতে পাওয়া যাচ্ছে মোলাস্কার মধ্যে। তারপরে আসছে নেফ্রিডিয়া, এটা পাওয়া যাচ্ছে অ্যানেলিডার মধ্যে। নেফ্রিডিয়া দেখতে কীরকম? নেফ্রিডিয়ার ক্ষেত্রে আমরা যদি ছবিটা আঁকি, অনেকটা ফ্লেম সেলের থেকে একটু উন্নত ধরনের স্ট্রাকচারটা, এরকম একটা ফানেলের মতো স্ট্রাকচার থাকবে এবং এই ফানেলটা একটা টিউবের সাথে জুড়ে থাকবে, আর এই টিউবটা একটা ছোট ফুটো দিয়ে বডির বাইরে বের করা থাকবে। এই মাথাটাকে বলা হচ্ছে, এই ফানেলটাকে বলা হচ্ছে নেফ্রিডিয়া। এই ফানেলটাকে বলা হচ্ছে নেফ্রিডিয়া। একটু ভালো করে আঁকি জিনিসটা, জায়গাটা বড্ড ছোট হয়ে গেল আঁকাটা। যদি একটু শুরু করে দিই, এরকম একটা ফানেল থাকবে, এই ফানেলটা একটা পাইপ দিয়ে বডির বাইরে বেরোনো থাকবে একটা ছোট ফুটো দিয়ে। এই ফানেলটা হচ্ছে নেফ্রিডিয়া, আর এই পাইপটার নাম হচ্ছে নেফ্রিডিয়াম। আর এই ছোট ফুটো যেটা দিয়ে শরীরের বাইরে জিনিসটা বেরোবে
সেটার নাম হচ্ছে নেফ্রিডিওপোর। নেফ্রিডিওপোর। নেফ্রিডিয়ার স্ট্রাকচারে তাহলে তিনটে পার্ট থাকছে, একটা ফানেলের মতো নেফ্রিডিয়াম, একটা টিউবের মতো স্ট্রাকচার এটাকে বলা হচ্ছে নেফ্রিডিয়াম, আর একটা ছোট ফুটো যেটা বডির বাইরে এক্সক্রিটরি মেটেরিয়ালটাকে বের করে দিচ্ছে সেটাকে বলা হচ্ছে নেফ্রিডিওপোর। এটা অ্যানিলিডা মানে আর্থওয়ার্মের মধ্যে এই ধরনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি এক্সক্রিটরি অর্গ্যান হিসেবে। স্ট্রাকচারটা আমরা স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেলেও দেখেছি, এখানেও আমরা আরেকটু রিপিট করে দিলাম। ম্যালপিজিয়ান টিউবুলস এটা দেখতে পাওয়া যাচ্ছে ইনসেক্টের মধ্যে। ম্যালপিজিয়ান টিউবুলের স্ট্রাকচারটা কীরকম? ম্যালপিজিয়ান টিউবুল থাকে কোনখানে? ম্যালপিজিয়ান টিউবুল অ্যাটাচড থাকে, এটা অ্যাটাচড থাকে ডাইজেস্টিভ সিস্টেমের সাথে, অ্যাটাচড উইথ ডাইজেস্টিভ সিস্টেম, এটা ডাইজেস্টিভ সিস্টেমের সাথে অ্যাটাচ থাকে। আর এই ম্যালপিজিয়ান টিউবুল কীরকম হয়? এরকম ডাইজেস্টিভ সিস্টেমের সাথে অনেকগুলো চুলের মতো স্ট্রাকচার বা টিউবগুলো জুড়ে থাকে। এবার তারা শরীর থেকে এক্সক্রিটরি মেটেরিয়ালগুলো নিয়ে ডাইজেস্টিভ পাইপের মধ্যে মেটেরিয়ালটাকে দিয়ে দেয় এবং আনডাইজেস্টেড ফুডের সাথে এক্সক্রিটা বা এক্সক্রিটরি প্রোডাক্টটা শরীরের বাইরে বেরিয়ে যায়। ডাইজেস্টিভ সিস্টেমের ঠিক কোনখানটায় এটা অ্যাটাচ থাকে? এরা ডাইজেস্টিভ সিস্টেমের একদম মিড গার্ড আর লাস্ট পার্ট হাইন্ড গার্ডের মাঝে এই ম্যালপিজিয়ান টিউবুলটা থাকে। মিড গার্ড আর হাইন্ড গার্ডের মাঝখানে ডাইজেস্টিভ সিস্টেম attached with digestive system between midguard and hindguard এর মাঝে এটা থাকে। এরপর আমরা চলে আসছি অ্যান্টেনাল গ্ল্যান্ডে। আগে এটা আমরা দেখে নিই, এটা ডাইজেস্টিভ সিস্টেম বিটুইন মিডগার্ড অ্যান্ড হাইন্ডগার্ড। অ্যান্টেনাল গ্ল্যান্ড পাওয়া যায় ক্রাস্টেশিয়ান বা প্রনের মধ্যে। এর আরেকটা নাম আছে, এর আরেকটা নাম হচ্ছে, এর কালার যেহেতু গ্রিন কালারের তাই এর আরেকটা নাম হচ্ছে গ্রিন গ্ল্যান্ড। এর রঙটা সবুজ বলে একে আরেকটা নামে ডাকা হয় গ্রিন গ্ল্যান্ড। এটা অ্যান্টেনার গোড়ায় থাকে বলে এর আরেকটা নাম হচ্ছে অ্যান্টেনাল গ্ল্যান্ড, আর কালারটা সবুজ বলে এর নাম হচ্ছে গ্রিন গ্ল্যান্ড। প্রোবোসিস গ্ল্যান্ড এক্সক্রিটরি অর্গান হিসেবে কাজ করে হেমিকর্ডাটার মধ্যে। আর কিডনি সমস্ত রকম ভার্টিব্রেট মানে ফিশ, রেপটাইল, ম্যামেল, অ্যাভিস, বার্ড যেটাকে বলো, সমস্ত রকম ভার্টিব্রেটের মধ্যে এক্সক্রিটরি অর্গান হচ্ছে, মেন এক্সক্রিটরি অর্গান হচ্ছে কিডনি। ফিশ, অ্যামফিবিয়া, রেপটাইল, বার্ড, ম্যামেল এদের মধ্যে কিডনি এক্সক্রিটরি অর্গান হিসেবে কাজ করে। এইগুলো হলো আমাদের এক্সক্রিটরি অর্গান। হিউম্যান কিডনি, হিউম্যান কিডনির মোটামুটি স্ট্রাকচারটা আমরা সবাই জানি যে আমাদের একজোড়া করে কিডনি আছে এবং কিডনিটা দেখতে বিন শেপের, কিডনির থেকে ইউরেটার বেরোচ্ছে, সেখানে ইউরেথ্রার সাথে জুড়ে আমাদের ইউরিনাল ব্লাডারের সাথে জুড়ে ইউরেথ্রা দিয়ে ইউরিনটা বডির বাইরে বেরিয়ে যাচ্ছে। এই গল্পটা আমরা, এই ওভারঅল স্ট্রাকচারটা আমরা ক্লাস 10-এ একটু হালকা করে এসে পড়ে এসেছি। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আরও ডিটেল স্ট্রাকচার। ফার্স্ট কি বলছে? প্রথম বলছে যে কিডনি যে আমাদের বডি ক্যাভিটির মধ্যে থাকে, এই ক্যাভিটিটাকে বলা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল ক্যাভিটি। এই ক্যাভিটিটাকে বলা হয় রেট্রোপেরিটোনিয়াল ক্যাভিটি। ওকে, বডির ভেতরে থাকে কোথায়? পিঠের দিকটাতে, ডরসালি থাকে। কোনখানটায় থাকে? পিঠের দিকে বলতে আমরা এক্স্যাক্টলি যদি বলতে চাই মেডিকেলের টার্মে যে কোনখানটায় থাকে, একদম মেডিকেলের টার্মে বলতে গেলে আমরা বলবো এটা থাকে থোরাসিক 12 থেকে লাম্বার
1 বা 2 নম্বর ভার্টিব্রির মধ্যে এটা থাকে। এবার আমাদের কথা হচ্ছে এই থোরাসিক বা লাম্বার এই শব্দগুলো বা ভার্টিব্রি এই ব্যাপারটা কি। আমাদের শরীরে যে মেরুদণ্ড আছে অর্থাৎ ভার্টিব্রাল কলাম আছে, এই ভার্টিব্রাল কলাম আমাদের 31টা টুকরো বা ভার্টিব্রি দিয়ে তৈরি হয়। এই 31টা ভার্টিব্রির মধ্যে প্রথম ভার্টিব্রিটা থাকে ঘাড়ের কাছে। এই ভার্টিব্রি বা ভার্টিব্রাল কলামকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। কি কি? ঘাড়ের কাছেরটাকে বলা হয় সার্ভাইকাল। সেখানে কতগুলো ভার্টিব্রি আছে? সেখানে আছে 7খানা ভার্টিব্রি। থোরাসিকে থাকে 12টা, লাম্বারে থাকে 5টা, স্যাক্রামের ক্ষেত্রেও 5টা, কক্সিসের ক্ষেত্রে থাকে 4টে। টোটাল 33 খানা ভার্টিব্রি আমাদের ভার্টিব্রাল কলামের মধ্যে আছে। এই 33 খানা নিয়ে আমাদের ভার্টিব্রাল কলাম বা ব্যাকবোন বা মেরুদণ্ড তৈরি হয়। এর মধ্যে থোরাসিকের যে 12টা আছে তার লাস্ট অর্থাৎ 12 নম্বর থোরাসিক এবং লাম্বারের যে প্রথম দুটো তার মাঝামাঝি জায়গায় থাকে কিডনিটা। সার্ভাইকাল হচ্ছে ঘাড়ের কাছে, থোরাসিক বুকের কাছে, লাম্বার হচ্ছে পেটের পিছন দিকটা, স্যাক্রাম কোমরের কাছটা, কক্সিস হচ্ছে লেজের কাছটা। আমাদের ক্ষেত্রে কক্সিসটা বোঝা যায় না, খুব ছোট অবস্থায় ফিউজড অবস্থায় থাকে। আর বিড়াল, কুকুর এরকম লেজওয়ালা ম্যামেলসের ক্ষেত্রে কক্সিসের যে 4টে ভার্টিব্রি সেটা বড় বড় লম্বা লম্বা জুড়ে গিয়ে তারা লেজের শেপ দেয়। এরপর আমরা চলে আসছি নেক্সট পয়েন্টে, সেটা বলছে কিডনি কতগুলো? 1 পেয়ার, ব্রাউনিশ রেড আর বিন শেপড। এটা আমরা জানি। যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এর লম্বা চওড়া কতটা। 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা, 5 থেকে 7 সেন্টিমিটার চওড়া আর 120 থেকে 170 গ্রাম ওয়েট একটা কিডনির। এটা আমাদের ভার্টিব্রাল কলাম এরকম টাইপের হয়, এরকমভাবে ভার্টিব্রাল কলামটা আমাদের স্ট্রাকচারটা থাকে। দিস ইজ আওয়ার ভার্টিব্রাল কলাম। এরপরে কিডনি দুটো একই জায়গাতে থাকলেও কিন্তু একদম দুজনে ছবির মতো পাশাপাশি দুজনে থাকে না। ডান দিকের কিডনি সেটা একটু নিচের দিকে থাকে আর বাঁ দিকের কিডনিটা একটু ওপরের দিকে থাকে। ডান দিকের কিডনি কতটা নিচেতে থাকে সেটাকে আমরা যদি মেনশন করতে চাই আমরা বলবো ডান দিকের কিডনিটা থাকে লাম্বার 3 অবধি। নর্মালি যেটা লাম্বার ভার্টিব্রির প্রথম দুটোর মধ্যেই থাকার কথা, ডান দিকের কিডনিটা আরেকটু নিচে থাকে, সেটা হচ্ছে লাম্বার 3 অবধি সেটা থাকে। রাইট কিডনি এক্স্যাক্টলি লিভারের পেছনে থাকে আর লেফট কিডনি এক্স্যাক্টলি স্প্লিনের পেছনে থাকে। এই দুটো জিনিস আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। রাইট কিডনি থাকে একদম লিভারের পেছনে আর লেফট কিডনি থাকে একদম স্প্লিনের পেছনে। দুটো কিডনি বডির যে পেছন দিকের দেয়াল তার সাথে কিভাবে জুড়ে থাকে? নিশ্চয়ই ফেভিকুইক দিয়ে তো জুড়ে থাকবে না। তারা বডির যে পিছন দিকের দেয়াল ডরসাল ওয়াল সেখানে তারা জুড়ে থাকে রেনাল ক্যাপসুল দিয়ে। আর কিডনির যে কভারিং সেটাকে বলা হয় পেরিটোনিয়াম। এই দুটো জিনিস বাচ্চারা কিন্তু খুব গন্ডগোল করে। ক্লাস 11-এ যারা পড়ে তারা এই জিনিসটা খুব গন্ডগোল করে। রেনাল ক্যাপসুল কিন্তু ফাইবার লাইক স্ট্রাকচার, এরা হচ্ছে ফাইবার লাইক। এরা কি করে? কিডনিটাকে এই রেট্রোপেরিটোনিয়াল ক্যাভিটি মধ্যে আমাদের বডির দেয়ালের সাথে কিডনিটাকে আটকে রাখতে সাহায্য করে। আর পেরিটোনিয়াম হচ্ছে কিডনির কভারিং। পেরিটোনিয়াম হচ্ছে কিডনির কভারিং। কিডনি ব্লাড পায় কিসের থেকে? রেনাল আর্টারি থেকে ব্লাড পায় আর ব্লাডের থেকে অক্সিজেন নিয়ে
ডিঅক্সিজেনেটেড ব্লাড রেনাল ভেন দিয়ে আবার হার্টে ফেরত পাঠিয়ে দেয়। এই হলো আমাদের কিডনির বেসিক অ্যানাটমি স্ট্রাকচার, ফিজিওলজিক্যাল স্ট্রাকচার, এক্সটার্নাল স্ট্রাকচার। এবার আমরা কিডনির ভেতরের স্ট্রাকচারটা দেখব। একটা কিডনিকে নিয়ে আমরা এখানে শুরু করছি। কিডনির যেখানে আমাদের রেনাল আর্টারি আর রেনাল ভেন ঢুকছে বা বেরোচ্ছে, আমি যদি প্রথমে আঁকি রেনাল আর্টারি ঢুকছে আর অক্সিজেন দিয়ে কার্বন ডাই অক্সাইড নিয়ে রেনাল ভেন বেরিয়ে যাচ্ছে। রেনাল আর্টারি ঢুকলো, রেনাল ভেন বেরিয়ে গেল। এছাড়াও কিডনির ইউরিন বেরোচ্ছে ইউরেটার দিয়ে, ইউরেটার দিয়ে কিডনির ইউরিনটা কিডনির বাইরে বেরিয়ে আসছে। এই জায়গাটা যেখানে এই তিনজন বেরোচ্ছে ঢুকছে, এই জায়গাটাকে বলা হয় কিডনির হাইলাম। এই কনকেভ সারফেসটাকে এই নচটাকে, অর্থাৎ কিডনিটাকে যদি আমরা এরকম সবসময় আঁকি এরকম, এই নচটাকে, এই জায়গাটাকে বলা হয় কিডনির হাইলাম, যেখানে এই তিনটে রেনাল আর্টারি, রেনাল ভেন আর ইউরেটার জয়েন হচ্ছে। এই কিডনির এই খাঁজটাকে বলা হচ্ছে হাইলাম। ক্যালিক্স ইন সিঙ্গুলার, ক্যালিসেস ইন প্লুরাল। পেলভিস, ক্যালিসেস। তাহলে আমরা যদি ভেতর দিক থেকে দেখি তাহলে দেখব প্রথমে ক্যালিক্স, ক্যালিক্সগুলো জুড়ে তৈরি করছে পেলভিস, তারপর পেলভিস যখন বাইরে বেরিয়ে আসছে তখন সেটার নাম হয়ে যাচ্ছে ইউরেটার। সেই জন্য আমি ইউরেটার কালারটাকে হোয়াইটে লিখেছি। পেলভিস আর ক্যালিক্স হচ্ছে কিডনির ভেতরে। কিডনির গায়ে যে পর্দাটা আছে সেটার নাম আমরা অলরেডি জানি, পেরিটোনিয়াম। কিন্তু এবার আমরা যেটা দেখব যে কিডনির ভেতরে দুটো লেয়ার আছে। দুটো লেয়ার, বাইরের লেয়ারটাকে বলা হচ্ছে, এদিকে একটা লেয়ার আছে আর এই লেয়ারটা আছে ভেতরের দিকে লেয়ার। আউটার লেয়ারটাকে বলা হচ্ছে কর্টেক্স, এই লেয়ারটাকে বলা হচ্ছে কর্টেক্স, আর ভেতরের লেয়ারটাকে বলা হচ্ছে মেডুলা। এই মেডুলা অংশে আমরা দেখতে পাবো কিডনির ক্ষেত্রে এরকম কিছু উঁচু উঁচু মতো স্ট্রাকচার আছে, এরকম কিছু উঁচু উঁচু মতো স্ট্রাকচার আছে কিডনির মেডুলা অংশে। এই জায়গাগুলোকে বলা হয় রেনাল পিরামিড বা মেডুলারি পিরামিড। এই জায়গাগুলোকে বলা হয় রেনাল পিরামিড বা মেডুলারি পিরামিড। এদেরকে বলা হচ্ছে রেনাল বা মেডুলারি পিরামিড। আর এই পিরামিডের মাঝে মাঝে যে কর্টেক্সের জায়গাটা আছে, এই মাঝের যে কর্টেক্সের জায়গাটা আছে, এই জায়গাগুলোকে বলা হচ্ছে, এরা হচ্ছে পার্ট অফ কর্টেক্স, পার্ট অফ কর্টেক্স বিটুইন টু পিরামিড। এদের নাম হচ্ছে কলামস অফ বার্টিনি, কলামস অফ বার্টিনি। এবার তাহলে আমরা কিডনির বেসিক স্ট্রাকচারটা কি দেখলাম? কিডনির বেসিক স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, কলামস অফ বার্টিনি, বিজ্ঞানী বার্টিনি এই জিনিসটা আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে এই নামটা হয়েছে। তাহলে কিডনির যেখানে নার্ভ, ব্লাড ভেসেলস, রেনাল আর্টারি, রেনাল ভেন ঢুকছে, এই যে খাঁজটা, এই খাঁজটাকে বলা হচ্ছে হাইলাম। এখানে
খাঁজটা ভেতরে ঢুকে একটা ফানেলের মতো স্ট্রাকচার নিয়েছে, সেটাকে বলা হচ্ছে পেলভিস। এই ফানেলটাই বাইরে বেরিয়ে আসলে তার নাম হচ্ছে ইউরেটার। পেলভিস সেটাই বাইরে বেরিয়ে আসলে তার নাম হচ্ছে ইউরেটার। এই ফানেলটা ভেতরে ঢুকে আরও কতগুলো ব্রাঞ্চে ডিভাইড হয়ে গেছে, তাদের নাম হচ্ছে ক্যালিক্স বা ক্যালিসেসেস। এই ক্যালিক্সগুলো কিসের সাথে জুড়ে থাকে? এই ক্যালিক্সগুলোই জুড়ে থাকে রেনাল পিরামিড বা মেডুলারি পিরামিডের সাথে। এই ক্যালিক্সগুলো জুড়ে থাকে পিরামিডগুলোর সাথে জুড়ে থাকে তারা। আচ্ছা, এই রেনাল পিরামিডগুলো কি? এই রেনাল পিরামিড হচ্ছে কিডনির ভেতরে দুটো লেয়ার থাকে, একটার নাম হচ্ছে কর্টেক্স লেয়ার, আরেকটা ভেতরের ইনার লেয়ারটা সেটাকে বলা হয় মেডুলা। মেডুলা লেয়ারটা বেশি ডার্ক কালার, কর্টেক্সটা হালকা রঙের হয়। এই মেডুলাতে পিরামিডের মতো কিছু স্ট্রাকচার থাকে, তাদেরকে বলা হয় রেনাল পিরামিড বা মেডুলারি পিরামিড। এই পিরামিডের মাঝে মাঝে যে কর্টেক্সের পার্ট থাকে, এখানে যে কর্টেক্সের পার্টগুলো আছে সেই পার্টটাকে বলা হয় কলামস অফ বার্টিনি। সেই পার্টটাকে বলা হয় কলামস অফ বার্টিনি। এই রেনাল পিরামিড বা মেডুলারি পিরামিডের আসল জিনিস কি? এই রেনাল পিরামিডগুলো আসলে কি দিয়ে তৈরি? এখানে যে সুতো সুতো মতো বা দাগ দাগ মতো জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই রেনাল পিরামিডের আসল রহস্য হচ্ছে এরা অ্যাকচুয়ালি মেড আপ অফ হেনলিজ লুপ। এই হেনলিজ লুপটা কি? হেনলিজ লুপ হচ্ছে একটা পার্ট অফ নেফ্রন। নেফ্রনের একটা পার্ট, এটা হচ্ছে হেনলিজ লুপ। তাহলে কর্টেক্সের মধ্যে নেফ্রন থাকে এবং সেই নেফ্রনের যে পার্ট, সেই পার্ট হেনলিজ লুপ, সেটা মেডুলারি পিরামিডের মধ্যে থাকে। এটা যদি আমার নেফ্রন হয়, নেফ্রনটা এরকমভাবে থাকছে, আরেকটা নেফ্রন এরকমভাবে থাকছে। সেই জন্য মেডুলারি পিরামিডের মধ্যে আমরা এই দাগ দাগ জিনিসগুলোকে দেখতে পাচ্ছি, যারা হচ্ছে অ্যাকচুয়ালি হেনলিজ লুপ। হেনলিজ লুপগুলো একসাথে থাকে বলেই এই মেডুলারি পিরামিড দেখতে এরকম একটা স্ট্রাকচারের মতো হয়, যেখানে অনেকগুলো এরকম দাগ দাগ জিনিসগুলো থাকে। এরা আর কিছুই না, এরা হচ্ছে হেনলিজ লুপ। এই হলো আমাদের কিডনির বেসিক স্ট্রাকচার। এর পরের দিন আমরা পড়ব নেফ্রনের স্ট্রাকচার। এর পরের দিন আমরা শুরু করব স্ট্রাকচার অফ নেফ্রন। এই হেনলিজ লুপ কি, নেফ্রন কি, এই জিনিসটা আমরা পরের ভিডিওতে দেখব। নেফ্রনের ক্ষেত্রে একটা কথা শুধু বলে কমপ্লিট করছি, সেটা হচ্ছে নেফ্রন ইজ দ্য ইউনিট অফ কিডনি। প্রত্যেকটা কিডনিতে প্রায় অলমোস্ট অ্যাপ্রক্স 10 লাখ নেফ্রন থাকে পার কিডনিতে। এই নেফ্রন দিয়েই তৈরি হয় এক একটা হিউম্যান কিডনি। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।